মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস কাঁচের দেওয়াল, তৃতীয় পর্ব। প্রযোজনায় ভিজুয়াল অডিও। সব সময় মনে রাখতে হতো মেয়েটার বাবা যেন কিছুতেই জিততে না পারে। বাবা মাও যতদিন বেঁচে ছিল ততদিন তারাও চুটিয়ে আদর দিয়ে গেছে নাতনিকে। আমি মেয়ের জন্য সময় দিতে পারতামই বা কতটুকু। শুধু বাবা কেন, এই মহিলারও কিছু শিক্ষা পাওয়া দরকার। কলেজের বন্ধুদের ক্যান্টিনের আড্ডা, এক্সকারশনে যাওয়ার উত্তেজনা, সবকিছুর মধ্যেও বৃষ্টি বারবার একা হয়ে যায় মনে মনে। শৈশবে বাবা মায়ের সম্পর্কের ভাঙন, বৃষ্টির মনে যে ক্ষত, যে একাকিত্ব, যে অসহায়তার বীজ রোপণ করে দিয়েছিল, আজ 18 পা দিয়ে তা বিষবৃক্ষ হয়ে উঠেছে, যার ঝুড়িগুলো এখন সর্বক্ষণ আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে বৃষ্টিকে। তাই সে প্রেম ভালোবাসায় আর ভরসা করে না, উচ্ছল হতে পারে না। হাসি ঠাট্টা গল্পের মাঝেই বন্ধুদের ছেড়ে হঠাৎ বেরিয়ে যায় রাস্তায়। বৃষ্টি কলেজ ক্যান্টিন থেকে বেরিয়ে আজ আর সোজা বাড়ি গেল না, গেল তার মায়ের মাস্তুতো দিদি নীলার বাড়ি। মেট্রো ধরে সোজা ভবানীপুরে। সে বাড়িতে থাকে বৃষ্টির নীলামাসি আর বুলবুলদি। ভবানীপুরে নীলামাসির বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই বৃষ্টি বুলবুলিদির গলা পেল। চোস্ত হিন্দিতে দক্ষিণ বারাসাতের কাজের লোকটাকে ধমকাচ্ছে। বৃষ্টি ঢুকতেই গলার স্বর বদলে ফেলল। ওমা, তুই এসে গেছিস? আমি আজ সন্ধেবেলা ঠিক তোদের বাড়ি যেতাম। ছাড়ো তো, সেই আমাকে ফাঁসারে। এখন বই দুটো চটপট দিয়ে দাও, না হলে আজ বাড়ি ঢোকা যাবে না। কেন রে, বাবলু মামা খুব রেগে গেছে? রাখবে না? জানো না ওগুলো ভালো মামার হাড় পাঁজরা? কাল বাড়িতে এই নিয়ে তুলকালাম হয়ে গেছে। তোমাকে নাকি 3-4 বার ফোন করে দিয়ে যেতে বলেছিল। কাজের মেয়েটা কথার ফাঁকে শুরুত করে ভেতরে ঢুকে গিয়েছিল। তার মুখ থেকে খবর পেয়েই বোধ হয় নীলামাসি বেরিয়ে এসেছে। এই তো বৃষ্টি এসে গেছে। এই বৃষ্টি, তুই একটু বস তো। চিংড়ি মাছের একটা নতুন প্রিপারেশন করেছি, চিলি সস, সয়া সস আর ধনে পাতা দিয়ে। এরা না কেউ খেতে চাইছে না, তুই একটু টেস্ট করে দেখ তো। বৃষ্টি ভাবল কি কুক্ষণেই না এসে পড়েছে সে। মার এই মাস্তুতো দিদিটির অদ্ভুত সব কুখাদ্য রান্না করার বাতিক আছে। এই ভয়ে বুলবুলিদির বন্ধুরা এ বাড়ির পথ মারায় না, আত্মীয় স্বজনরা আঁতকে ওঠে। বৃষ্টিও আসে কচিত কালে ভদ্রে, তাও কিনা ফেঁসে গেল আজ। কাজের মেয়েটা স্যুপ খাওয়ার বাটিতে একটি ঘন কালো মণ্ড এনে টেবিলে রাখল। সেদিকে তাকিয়েই বৃষ্টির গা গুলিয়ে উঠল। বুলবুলদি সামনের সোফায় বসে দিব্যি মিটিমিটি হাসছে। বৃষ্টির একটু রাগই হলো এবার। তুমি কি গো, ভালো মামা তোমায় ফোন করলো আর তুমি ডুব মেরে বসে রইলে? যা, বাবলু মামা ফোন করেছে না হাতি? একবার করেছিল, তাও কথা বলতে না বলতেই লাইন কেটে গেল। তোদের কলকাতায় কি এক বাড়িতে 3-4 বার ফোন পাওয়া যায়? বৃষ্টি বুলবুলদির মুখ দেখেই বুঝতে পারল বুলবুলদি মিথ্যে কথা বলছে। বুলবুলদির লেখাপড়ায় এত ভালো, সোশিওলজিতে পিএইচডি করছে, এত সুন্দর দেখতে, তবু দুটো যা বদ অভ্যেস আছে। এক, মিথ্যে কথা বলতে চোখের পাতা কাঁপে না। 2, যে কোনো কথা শুরু করলেই তা শেষ করে কলকাতার নিন্দা দিয়ে। বুলবুলদি বৃষ্টির গম্ভীর মুখ দেখে কি বুঝলো কে জানে, গলা নরম করলো একটু। কাল সন্ধে ন্যাশনাল লাইব্রেরি থেকে ফেরার সময় ভাবলাম তোদের বাড়ি যাই। এমনভাবে লোডশেডিং হয়ে ট্রামগুলো সব দাঁড়িয়ে পড়ল, সত্যি তোদের জন্য কষ্ট হয় রে। কি বিচ্ছিরি শহরে যে মানুষ হয়েছিস তোরা। আমাদের দিল্লিতে বাবা। থাম তো, দিল্লিতে তো শুধু অফিস, বিজনেস, ডিল আর ভাও। ছে, ওখানে মানুষ থাকে। কলকাতায় লোডশেডিং হয় বলেই তো লোকে জ্যোৎস্না দেখতে পায়, চাঁদের দিকে তাকায়, কবিতা লেখে। নীলামাসির কথায় কৃতজ্ঞ বোধ করল বৃষ্টি।
গপ গপ করে উৎকট ঝাল খাবারটাও গিলে নিল। নীলামাসী ভীষণ আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল, এই কেমন হয়েছে রে? বৃষ্টির বলতে ইচ্ছে করছিল এক গ্লাস জল, কিন্তু তার মুখ দিয়ে বেরোলো, ভালো। তাও তো তুই কিছু বললি। যেমন বজ্জাত হয়েছে বুলবুলের বন্ধুরা, তেমন হয়েছে তার মা। কিছুতেই এদিক মারায় না। তোর মেশো এই বয়সে আর কত রকম খাবার খাবে বল? বীরেন মেশো দিল্লিতে অডিট সার্ভিস থেকে রিটায়ার করার পর গত বছর কলকাতায় সপরিবারে পাকাপাকি ফিরে এসেছেন। বুলবুলদি কিছুতেই আসতে চায়নি, নীলামাসী আসার জন্য পাগল। বীরেন মেশোর কাস্টিং ভোট নীলামাসীর দিকেই পড়েছিল, সেই নিয়ে বুলবুলদির রাগ এখনো যায়নি। জানি, বলে লাভ নেই। তবু জয়াকে বলিস পারলে একবার যেন আসে। নীলামাসীর কথায় বৃষ্টি ঘাড় নাড়ল বটে, কিন্তু সে কি আদৌ বলবে? মোটেই না। বরং মনে মনে বলল, মাকে বলতে আমার দায় পড়েছে। তোমার যদি টান থাকে নিজে গিয়ে বোনকে হাত ধরে নিয়ে এসো। সে নিজেই আবার কবে এ বাড়িতে আসবে তার ঠিক নেই। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতেই তার ভালো লাগে না। এরকম ম্যানিয়াক মাসি আর কুচুটে দিদির বাড়ি তো নয়। সেবার দিল্লিতে গিয়ে নেহাত দায়ে পড়ে। মায়ের সঙ্গে বছর 3 আগে শেষবারের মতন বেড়াতে গিয়েছিল বৃষ্টি। শুধু মার সঙ্গে বেড়াতে যাওয়া সেই একবারই। বেড়াতে যাওয়া না বলে বৃষ্টিকে নীলামাসীর বাড়িতে জমা রেখে দিল্লিতে মা নিজের কাজ সারতে গিয়েছিল বলাই ভালো। 7 দিনের 7 দিনই মা ব্যস্ত ছিল নিজের ছবির এক্সিবিশন, রিভিউ, সেল নিয়ে। সারাদিন ধরে আর্টিস্ট ফোরাম, গ্যালারি আর আর্ট প্রমোটার। বৃষ্টি যেন বাড়তি লাগেজ। স্টেশনের ক্লক রুমে জমা থাকার মতো পড়ে রইল নীলামাসীর বাড়িতে। ভালো মামার বই দুটো ব্যাগে পুরে যত তাড়াতাড়ি পারা যায় নীলামাসীর বাড়ি থেকে বেরিয়ে পড়ল বৃষ্টি। বাড়িতে ঢুকে বৃষ্টি বাবলুর ঘরে উঁকি দিল। খাটের কাছে রাখা নিজস্ব পোর্টেবল টিভিতে মন দিয়ে 7:30টার খবর শুনছে বৃষ্টির ভালো মামা। বার্লিনের প্রাচীর ভাঙার পর এখন রোজই কোনো নতুন চমকের প্রত্যাশা। এ সময় কেউ কথা বললে সে খুব রেগে যায়। বৃষ্টি খাটের ওপর বই দুটো রাখল। বাবলু একবার সেদিকে তাকিয়ে আবার মন দিয়েছে খবরে। বৃষ্টির হঠাৎই একটু ভালো মামার পিছনে লাগতে ইচ্ছে হলো। তোমার ভিপি সিং এর খবর কি? ইস্ট ইউরোপের কোনো দেওয়াল টেওয়াল আর ভাঙলো? বাবলুর ভুরু জড়ো হলো। বৃষ্টি ভালো মামার খাটে বসে পড়ল আর একটু রাগাতে বলল, কোল্ড ওয়ার টোয়ার আর চলবে না, বুঝলে? এবার ভাঙাভাঙির পালা, সব ভেঙে যাবে। খুব একটা কিছু ভেবে নয়, এমনি বলার জন্যই কথাটা বলেছে। দুটো মতবাদের লড়াই শুরু হয়ে গেছে। বিভিন্ন দেশগুলোর দেওয়াল টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে দিন দিন। বৃষ্টির ভালো মামা এসব নিয়ে খুব বেশি চিন্তিত থাকে আজকাল। কাউকে ডেকে যেচে কথা বলার অভ্যাস তার বহুকাল চলে গেছে। সুধা দরজায় এসে প্রায় ফিসফিস করে ডাকলো বৃষ্টিকে। বাবলুর প্রয়োজন ছাড়া সে এই ঘরে ঢুকতে ভয় পায়। জল খাবার খাবে কিছু? তাহলে চা কফি? এটা শুনেই বাবলু টিভি থেকে চোখ না সরিয়ে বলে উঠল, আমাকে এখন চা কফি কিছুই দেবে না। সন্ধে থেকে আমার 3-4টে চোয়া ঢেকুর উঠেছে। বাবলুর স্বর এমনই রূঢ় যে সে ঘরে অন্য যে কেউ বসে থাকতে অস্বস্তি বোধ করবে। বৃষ্টি তবু বসে রইল। এতক্ষণে বাবলু যেন মৃদু সচেতন হয়েছে। সোজা বুলবুলদের বাড়ি থেকে ফিরছিস? ও, তাই এত তাড়াতাড়ি? অন্যদিন তো ন্যাশনাল নেটওয়ার্ক শুরু হওয়ার আগে ফেরাই হয় না। বৃষ্টি ভাবে, ভালো মামাকে কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, কিন্তু এখন বৃষ্টিও এরকম লোকজনকে জব্দ করতে জানে। বুলবুল দি বলছিল তুমি নাকি মাত্র একবার ফোন করেছিলে, তাও নাকি কথা হয়নি, লাইন কেটে গিয়েছিল। বুলবুল ডাহা মিথ্যেবাদী। আর কোনোদিন আমার কাছে বই চাইতে আসুক? তোমারও বলি হারিয়ে যাই। বই দুটো দিয়েই ফেরত চাওয়ার জন্য এত ব্যস্ত কেন? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? যা এখান থেকে। কেউ কিছু বলে না বলে দিনকে দিন। বৃষ্টি খাট থেকে নেমে পড়ল। এ ঘরে বসে থাকা আর নিরাপদ নয়। বৃষ্টি কিছুতেই ভেবে পায় না এত সামান্য কথায় কি করে একটা মানুষ এত উত্তেজিত হয়ে পড়ে। আর যদি হয়ে পড়েও বৃষ্টি তাকে থোড়াই কেয়ার করে। নিজের ঘরে এসে বৃষ্টি কানে ওয়াকম্যান লাগিয়ে নিল।
বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে হার্ড রক শুনছে। এ সময় তার চোখের সামনে থেকে বিশ্ব সংসার ভোজবাজির মতন মিলিয়ে যায়। আকাশ গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়লেও এখন সে খেয়াল করবে না। কখনো কখনো তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে, হাত মুঠো করছে, কখনো বা সম্পূর্ণ শিথিল হয়ে শুয়ে থাকছে বিছানায়। যে কেউ এখন তাকে দেখলে উন্মাদিনী ছাড়া কিছু বলবে না। হঠাৎই দরজায় চোখ পড়তে বৃষ্টি চমকে উঠল। মা তার দরজায় দাঁড়িয়ে। ভাবল, মা কখন এলো? আজ এত তাড়াতাড়ি? মাকে দেখেই মস্তিষ্কে আলোড়ন শুরু হয়ে গেছে। কদিন ধরেই মা যেন নজর করছে তাকে। এখন ভাবল, শুধু বাবা কেন, এই মহিলারও কিছু শিক্ষা পাওয়া দরকার। জয়ার মুখ এক ঝলক দেখে নিয়েই বৃষ্টি আবার পা নাচাতে শুরু করল। জয়া কি একটা বলল, বৃষ্টি শুনতে পেল না। পা দোলাতে দোলাতেই কান থেকে ওয়াকম্যান সরালো। বাজনার বিটগুলো মৃদু হয়েছে। কিছু বলছো আমাকে? বলছি, গান শোনা ছাড়া কি আর তোর কোনো কাজ নেই? পড়ছিস না যে? ইচ্ছে। জোরের সঙ্গে বলতে গিয়েও গলাটা কেঁপে গেল। বৃষ্টি বুঝতে পারল মার সম্পর্কে ভয়টা তার কাটতে সময় লাগবে। তবু জোর করে পা দোলাতে চেষ্টা করল। আবার কিছু কিছু দৃশ্য ছবি হয়ে বুকে গেঁথে যায় চিরদিনের মতো। দাঁতে দাঁত চেপে ভুলতে চাইলেও আচমকা চোখের সামনে এসে অস্তিত্বের মূল পর্যন্ত নাড়িয়ে দিয়ে যায়। মায়ের মুখের ওপর সেদিন বৃষ্টির ওভাবে পা নাচানোর দৃশ্যটা জয়ার বুকে বিঁধেছিল বহুদিন। স্টাফ রুমে বসে কথা বলতে বলতে, একা স্টুডিওতে ছবি আঁকতে আঁকতে, ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াতে পড়াতে, কোনো প্রস্তুতির অবকাশ ছাড়াই হঠাৎই ছবিটাকে দেখতে পেত জয়া। একটা উজ্জ্বল ঘর, পোস্টার ওপরানোর ক্ষতচিহ্নে ভরা দেওয়াল, পুরনো আমলের একটা সিঙ্গল বেড খাট। সেই খাটে শুয়ে বৃষ্টি অদ্ভুত তাচ্ছিল্যের ভঙ্গিতে পা দোলাচ্ছে। ভীষণ সচেতনভাবে উপেক্ষা করছে তাকে। উপেক্ষা না অপমান? দৃশ্যটা বোধ হয় আমৃত্যু জয়ার বুকে রয়ে যাবে। এছাড়াও আরও কিছু দৃশ্য প্রতিটি মানুষের মনে জমা থাকে। মানুষ ভাবে ভুলে গেছে, অথবা সময় সম্পূর্ণ মুছে ফেলেছে দৃশ্যটা। বাস্তবে তা হওয়ার নয়। অবচেতন মনে ছবি রয়েই যায়। সামান্য সূক্ষ্ম ইঙ্গিতে অবচেতনের পর্দা সরে গিয়ে ছবিটা জ্যান্ত হয়ে চোখের সামনে নড়াচড়া করতে থাকে। একাডেমির সেন্ট্রাল গ্যালারিতে ছাত্র রঞ্জন হালদারের আঁকা পেন্টিংটা দেখতে গিয়ে সেই রকমই একটা আন্দোলন হৃদয়ে অনুভব করল জয়া। অন্ধকার গুহায় এক চিলতে সূর্যের আলো তেরচাভাবে এসে পড়েছে। আলোটুকু ছাড়া গুহাতে আর কিছুই স্পষ্টভাবে দৃশ্যমান নয়। প্রধানত হলুদ আর খয়েরি মিশিয়ে দৃশ্যটা ধরার চেষ্টা করেছে রঞ্জন। তেল রঙের কাজ, রঙে তেমন গভীরতা আসেনি, রেখাগুলোও তত পরিণত নয়। কিন্তু ছবিটা দেখেই সুবীরদের ন্যায়রত্ন লেনের বাড়িটা নিখুঁতভাবে জয়ার চোখে ফুটে উঠল। সুবীরের সঙ্গে জয়া প্রথম দিন গেছে ন্যায়রত্ন লেনের বাড়িতে। গলির পর গলি পেরিয়ে জীর্ণ বাড়িটাতে ঢোকার সময় আজন্ম বালিগঞ্জে মানুষ হওয়া মেয়েটার প্রথমটা মনে হচ্ছিল বুঝি কোনো কোটরে ঢুকছে, প্রাচীন গাছের কোটর, অথবা ওই ছবিটার মতোই কোনো ধসে পড়া পাহাড়ের গুহায় ঢুকছে জয়া। সামনেই কালচে সবুজ স্যাঁতস্যাঁতে উঠোন, উঠোন ঘিরে কোম্পানির আমলের সাবেকি খিলান। উঠোনে পা রাখতেই জয়ার চোখ আটকে গেল সুবীরদের দোতলার বারান্দার স্যান্ড কাস্টিং করা রেলিংয়ে। কোনো এক অজানা ফাঁক দিয়ে এক কুচি সূর্য এসে পড়ছিল রেলিংয়ের গায়ে। চতুর্দিকের সাদা কালো আলো ছায়ার মাঝখানে ওই জায়গাটুকু কি তীব্র উজ্জ্বল, গগন ঠাকুরের ছবির আভাস যেন। জয়া মন্ত্রমুগ্ধ। মুখ থেকে বেরিয়ে গিয়েছিল, অসাধারণ! দেখো দেখো, ওই রোদ্দুরটুকু ওখানে কি এক্সকুইজিট! ওই রোদ্দুরটা ওখানে 3 মিনিট থাকে। ওটা আমার জ্যাঠামশাইয়ের ভাগের আলো। সুবীর কিছু ভেবে কথাটা বলেনি। আজ জয়ার মনে হয় পৃথিবীতে সবার ভাগেই বোধহয় ওরকম পৃথক পৃথক আলোর টুকরো থাকে। বাদবাকি সবটাই স্যাঁতস্যাঁতে অন্ধকার।
ওই আলোটুকুর জন্যই তো বেঁচে থাকে মানুষ। বৃষ্টিকে একদিন যদি দৃশ্যটা দেখানো যেত, কি সুন্দর একটা পালঙ্ক ছিল ওই বাড়িতে, মেহগনি কাঠের। পালঙ্কের মাথার কাছে অ্যাকেন্থাস পাতার কারুকাজ। পার্ক স্ট্রিটের পুরনো কবরখানার গথিক প্যাটার্নের সমাধিগুলোর মাথায় যেরকম হেলেনিস্টিক কাজ আছে, ঠিক সেরকম। ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখতে এলেই জয়া সব সময় চাপা রোমাঞ্চ অনুভব করে। পাশ করার পর ঠিক এভাবেই সে নিখিল, শিপ্রা আর শ্যামা দাস মিলে প্রথম এক্সিবিশন করেছিল। নিজেদের পকেটের টাকা খরচ করে কার্ড ছাপিয়েছে, প্রেসের লোকেদের ঘুরে ঘুরে নিমন্ত্রণ করে এসেছে। সমালোচকরা আসতে পারে, সিনিয়র আর্টিস্টদের কেউ যদি এসে পড়েন, মাস্টারমশাইরাও আসবেন হয়তো। চিন্তায় চিন্তায় জয়ার পা পেটের মধ্যে সেঁধিয়ে গিয়েছিল। বুকের মধ্যে অবিশ্রান্ত ড্রাম বেজে চলেছে। এই বলো না কি হবে, সবাই যদি গালাগাল করে, বলে কিছু হয়নি। সেদিন সুবীর তার সমস্ত ভয় মুঁ দিয়ে উড়িয়ে দিয়েছিল। জয়ার হাতটা ধরে বলেছিল, আমার বউয়ের ছবির নিন্দে করবে? হ্যাঁ, বুকের পাটা আছে কারুর? সত্যি খুব সাহস দিয়েছিল সুবীর। সুবীরের ওপর নির্ভর করতে ভালোও লাগতো তখন। সেই লোকই উদ্বোধনের দিন কি ডোবান ডুবিয়েছিল। কি অবোধ সব ধারণা নিয়ে যে চলত সুবীর। শিল্পীর স্বামীকেও শিল্পীর সমজদার হতে হবে, তা না হলে সানগ্লাস পরে হলের ভিতর এক্সিবিশন দেখতে দেখতে দুম করে ওরকম একটা মন্তব্য করে বসে, জয়ারই ছবি দেখিয়ে। কি দারুণ কাজ দেখেছেন, বেশ ভ্যান গগের টাচ আছে না? 3 জন মাত্র শিল্পীর নাম জানত সুবীর, ভ্যান গগ, মাতিস আর রেমব্রান্ট। সবাইকে সব জানতেই হবে তার কোনো মানে নেই। জয়া কতটুকুই বা জানে সেলস প্রমোশন সম্পর্কে? এই কথাটাই কোনোদিন সুবীরকে বোঝাতে পারেনি জয়া। সুবীর তাকে একদিনের জন্য মানুষ বলে গণ্য করল না। তার শুধু শোকেসে রাখার জন্য একটা বউয়ের দরকার ছিল। দরকার মতন চাবি খুলে তাক থেকে নামিয়ে আদর ফাদর করে আবার তাকে তুলে রেখে দেবে। আর সে ঘরে না থাকলে পুতুল তাক থেকে নেমে তার ঘর তো সামলাবে। এবার হয়তো বিয়ে করে আগের আফসোস মিটেছে। দিদি, আমার ছবিগুলো একটু দেখবেন না? জয়া চমকে তাকালো, দেখল রত্নাবলী। সত্যিই তো, সেই থেকে রঞ্জনের ছবিটার সামনেই ঠায় দাঁড়িয়ে আছে। হাসার চেষ্টা করলো একটু। নিশ্চয়ই নিশ্চয়ই দেখব। কিন্তু শুধু রত্নাবলী নয়, সৌমেনও রয়েছে তার সহপাঠিনীর পাশে। সে জয়াকে বলল, দিদি, আপনাকে আমি এক্সিবিশনের আগে অনেক খুঁজেছিলাম। কেন? আপনি যদি পেন্টিংগুলো একটু দেখে দিতেন। বেশ তো হয়েছে। না তবু দিদি, আপনি একটু দেখে দিলে। ধুর, আমি পড়াই বলে কি ছবির এক্সপার্ট নাকি? কতটুকু জানি ছবি সম্পর্কে? আসল ব্যাপারটা হলো ফিলিংস, অনুভূতি। তুমি কিভাবে তোমার চারিদিককে দেখছো, সেই দেখার রং কিরকম, রূপ কিরকম, সবটাই তোমার নিজের ব্যাপার। দিনে রাতে প্রতি মুহূর্তে আলোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জিনিসের, মানুষের, জীবজন্তুর চেহারা বদলে যায়। তখন তুমি তাকে কিভাবে দেখছো, তোমার দেখার আনন্দ, তোমার দেখার যন্ত্রণা, সব মিলিয়েই তো ছবির নিজস্ব চরিত্র তৈরি হবে। জয়া তার ছাত্রছাত্রী মহলে বেশ প্রিয়। এদের মধ্যে সব থেকে বেশি স্বচ্ছন্দ বোধ করে সে। বৃষ্টিটাও কি সুন্দর ছবি আঁকতে পারত। চমৎকার রং চেনার ক্ষমতা আছে, অথচ একদিনের জন্য সেভাবে তুলি ধরল না। ছেলে মেয়েগুলো এখনো জয়াকে ঘিরে আছে। ফিরোজ একদিন ঠাট্টা করে বলেছিল, তুই কখনো একা হোস না কেন বলতো? যখনই দেখি চেলাচামুন্ডা ঘিরে রয়েছে, তোকে একটু ফাঁকা পাওয়ার চান্সই পেলাম না কখনো। পেলে কি করতিস? টুক করে মনের কথাটা বলে ফেলতাম। ইয়ার কি হচ্ছে? না রে, ইয়ার কি নয়। তোকে দেখে সত্যিই হিংসা হয়। কলেজে ছেলে মেয়েদের নিয়ে রয়েছিস, বাড়িতে দিব্যি নিজের রাজত্ব, ভাবনা চিন্তা নেই, মনের সুখে ছবি আঁকছিস, বৃষ্টির মতো একটা লাভলি মেয়ে পেয়েছিস। ফিরোজের গলায় বিষণ্ণতার সুর চাপা ছিল না। সে এমনিতেই দিল খোলা, আমোদে, বোহেমিয়ান টাইপের। প্যারিসে 2 বছর থাকার সময় তার পরিচয় হয়েছিল এডার সঙ্গে। জার্মান মেয়ে, ব্রুনেট, মডেলিং করত।
পরিচয় থেকে ঘনিষ্ঠতা, সেখান থেকে লিভ টুগেদার। ফিরে আসার পরও বহুদিন দুজনের যোগাযোগ ছিল, বিয়েও করবে ঠিকঠাক। এটা এদেশে এলোও একবার, কিন্তু দেশটা তার একদম পছন্দ হলো না। এত লোডশেডিং, এত বিশ্রী উষ্ণতা। ফিরোজকে বলেছিল তার সঙ্গেই প্যারিসে গিয়ে থাকতে। সে মডেলিং করবে, ফিরোজ ছবি আঁকবে, দিব্যি চলে যাবে দুজনের। ফিরোজ রাজি হয়নি। এটা ফিরে গেল। ফিরোজ হয়ে উঠল 10 গুণ বেশি বোহেমিয়ান। সারাক্ষণ হাসছে, নাচছে, গাইছে, মদ খেয়ে ধুম হয়ে পড়ছে। কিন্তু ছবির ভেতর আসল ফিরোজ ঠিক ধরা পড়ে যায়। তার সব আঁকাতেই রহস্যময় বিষাদ। কোনো উজ্জ্বল রং সে ব্যবহার করে না। জয়া ফিরোজকে বলেছিল, তুই কাজটা ঠিক করিসনি। তোর তো প্যারিস স্যুট করে গিয়েছিল। ওর এদেশটা ভালো নাও লাগতে পারে। ওখানে চলে গেলে তোরও ফ্যামিলি হতো, বৃষ্টির থেকেও হয়তো লাভলি মেয়ে থাকতো। জয়ার কথা শুনতে শুনতে ফিরোজের মুখ চোখ ম্লান হয়ে গিয়েছিল। এক অদ্ভুত বিষাদ মাখা গলায় বলেছিল, কিন্তু আঁকতে পারতাম না রে। কেন? ও দেশে কি ক্যানভাস পাওয়া যায় না? ক্যানভাস আছে, কিন্তু আমার তো রুট নেই সেখানে। শিকড় ছাড়া কেউ বাঁচতে পারে? যা, বাদ দে। তুই আমার কথা অত সিরিয়াসলি নিচ্ছিস কেন? একা আছি, তোফা আছি। একা থাকার যে কি আনন্দ তোর মতো সংসারীরা বুঝবে কি করে? জয়া ফিরোজের কথা শুনে কষ্ট পেয়েছিল। একা কি নয়, ফিরোজই কি একা? এই যে একাডেমি সেন্ট্রাল গ্যালারিতে এক খল লোকের মাঝখানে দাঁড়িয়ে, এখনো তো সে একাই। জয়ার এই ভাবনার মধ্যেই রঞ্জন জয়ার কাছে দৌড়ে এলো। দিদি, দারুণ খবর আছে। এইমাত্র আমার একটা ছবি বিক্রি হয়ে গেল। তাই? কততে? 1200, 1200। ছেলেটার চোখ আনন্দে জলজল। ছাত্রের খুশিতে শিশুর মতন উচ্ছল জয়াও। ওমা, তাই নাকি? এক্ষুনি কিছু খাওয়াও। কি খাবে বলুন? যা খাওয়াবে, চপ, কাটলেট, কফি, কোল্ড ড্রিঙ্কস, নীরেন পক্ষে 1 কাপ চা। ও মা, আপনি এখনো চা পাননি? বলেই দৌড়েছে চা আনতে। খুব ভিড় না হলেও বেশ কিছু লোকজন এসেছে ছবি দেখতে। ওপাশের গ্যালারিতে ফটোগ্রাফির এক্সিবিশন চলছে। জয়া কোণে পাতা চেয়ারে বসে পড়ল। এই যে জীবনের প্রথম এক্সিবিশনে একটা ছবি বিক্রি হওয়া, এর যে কি আনন্দ! ছবির গায়ে ছোট্ট লাল টিপ পড়া। জয়ার প্রথম ছবি বিক্রি হয়েছিল 500 টাকায়। এক অস্ট্রেলিয়ান সাহেব কিনেছিল। আজও জয়া পরিষ্কার ছবিটাকে দেখতে পায়। শীতের কুয়াশায় একটা একলা মোরগ ডেকে ডেকে পৃথিবীর ঘুম ভাঙাচ্ছে। ছবিটার নাম দিয়েছিল ডন। সেও ঠিক এভাবেই সেদিন ছুটে গিয়েছিল তার মাস্টারমশাইয়ের কাছে। ছটফট করেছিল সুবীরকে খবরটা দেওয়ার জন্য। সুবীর নিশ্চয়ই অবাক হয়েছিল। এই যে মেয়েটা তার সঙ্গে রয়েছে, নরম সরম ছোট্টখাট্ট শ্যামলা মেয়ে, যে কিনা তার সামান্য আদরেও মোমের মতন গলে পড়ে, সারা রাত্রি তাকে না আঁকড়ে ঘুমোতে পারে না, যার ছবি আঁকাটাকে একটা শৌখিন খেয়াল বলে সে হেসে হেসে প্রশ্রয় দিয়েছিল। মনে করেছে, আহা, একটা কিছু নিয়ে তো থাকবে। তার প্রথম ছবির দাম 500 টাকা। টাকা এত সহজেও রোজগার হয়? নির্ঘাত মন খচখচ করে উঠেছিল সুবীরের। তবে নিজেকে চাপা দিয়ে দিয়েছিল। কি খাবে? কোথায় খাবে? বলেই জয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছিল বিছানায়। এরই মধ্যে রঞ্জন সত্যি সত্যি চা এনে ফেলেছে। কোনো রকমে কাগজের কাপটা ধরিয়ে দিল জয়ার হাতে। দিদি, রমেন বাবু এসেছেন, আমি একটু যাই? কেন? উনি তো ভিতরেই আসবেন। বলতে গিয়েও সংযত হয়েছে জয়া। প্রথম এক্সিবিশনে ক্রিটিক সত্যিই এসে পড়লে কিরকম উত্তেজিত বোধ করে ছেলেমেয়েরা, সেটা সব শিল্পীই জানে। জয়া জিজ্ঞাসা করল, কই রমেনদা? এই তো বাইরে গাড়ি বারান্দায় স্বপন আইচ আর নিখিল দত্ত রায়ের সঙ্গে কথা বলছেন। নিখিল আবার এলো কোত্থেকে? ও তো এইসব এক্সিবিশনে বড় একটা আসে না। রঞ্জন দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই রমেন, নিখিল গ্যালারিতে ঢুকেছে। নিখিল জয়াকে হাত নেড়ে মধ্যিখানে সাজানো ভাস্কর্যগুলোর দিকে এগিয়ে গেল। রমেন জয়ার কাছে এসে বলল, কি ম্যাডাম, কতক্ষণ? এই খানিক আগে। খবর কি আপনার? আমার আর কি খবর,
নিউজ পেপার অফিসের লোকেদের কোনো খবর টবর থাকে না ভাই, তারা খবর খোঁজে। তারপর তোমার সোলো কবে? এপ্রিলের দিকে করার ইচ্ছে আছে। আগে তো কলকাতা 300 সামলাই। কি কাজ করছো? দেখি, ঠিক করিনি এখনো। তুমি তো আজকাল বেশ সুরিয়ালিজমের দিকে ঝুঁকেছো দেখছি। লাস্ট মান্থে দরবার গ্যালারিতে তোমার অ্যাগনি ছবিটা দেখলাম। পুরনো ফর্ম থেকে অনেক সরে যাচ্ছ মনে হচ্ছে। ওটা তো প্রায় অ্যাবস্ট্রাক্টের দিকে চলে যাচ্ছে। ওই একরকম চেষ্টা আর কি। জয়া কথা ঘোরাতে চাইল। নিজের ছবি সম্পর্কে আলোচনা করতে সে বেশ অস্বস্তি বোধ করে। আমার ছেলে মেয়েদের কাজ দেখুন, দারুণ কাজ করছে। রঞ্জন আর রত্নাবলীর কয়েকটা কাজ তো বেশ ম্যাচিওর্ড। দেখবো দেখবো। ওদের একটা ভালো রিভিউ চাই, তাই তো? কবে আসছেন বাড়িতে? আপনার তো পাত্তাই পাওয়া যায় না আজকাল। ওভাবে যেতে বললে হবে? জোরদার নেমন্তন্ন করো, বেশ জম্পেশ পার্টি একটা। বাই দ্য বাই, তোমার মেয়েকে সেদিন দেখলাম ইউনিভার্সিটির সামনে চুটিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। বেশ বড় হয়ে গেছে তো। ও কি এখন কলেজে? হ্যাঁ, ফার্স্ট ইয়ার। আমরা এখন বুড়ির দলে। বয়স কম হলো। কথাটা বলে জয়া মৃদু হাসলে এখনো তার ডান গালে গভীর টোল পড়ে। রমেনও মজা করে বলল, কত হলো? 60? ও 70। এই নিখিল, জয়া কি বলছে শোন, ও নাকি বুড়ি। এখনো ইচ্ছে করলে। জয়া আর চোখে ছাত্রছাত্রীদের দেখে নিল। রমেন সাহা এরকমই, মুখের কোনো রাগ ঠাক নেই। রমেন দা, কি হচ্ছে কি? আপনার নেমন্তন্ন কনফার্মড, শুধু একটা রিং করে আসবেন। নিখিল এক মনে একটা ব্রোঞ্জের মূর্তি দেখছে। পেন্টিংয়ের থেকেও মূর্তি গড়ার দিকে নিখিলের ঝোঁক বেশি। বিয়ে করার পর ছবি, স্কাল্পচার, এক্সিবিশন প্রায় মাথায় উঠেছে তার। একটা প্রায় সরকারি অফিসে শাড়ির ডিজাইনিংয়ের কাজ করতে হয় তাকে। বছরে এখন বড়জোর 8-10টা ছবি আঁকে কি আঁকে না, মূর্তি করে আরও কম। জয়া তাকে ডাকল, তুই কি অফিস থেকে আসছিস? যাবি আমার সঙ্গে? কোথায়? সেমিনারে। কোথায় সেটা? আশুতোষ হলে। চল, 4 জন ইটালিয়ান পেন্টার এসেছে, অনেকে আসবে। প্রকাশ দাদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। ধুত, ওসব সেমিনার আমার পোষায় না। লেকচার দেওয়া তোর পেশা, তুই যা। সিনিয়র টিনিয়রদের সঙ্গে দেখা করারও আমার কোনো ইচ্ছে নেই। তুই এখন করবিটা কি? আমি ছবি দেখব। ছেলে মেয়েগুলো আশা করে কার্ড দিয়ে এলো, ভালো করে দেখব না? কাজ নেই, কম্মু নেই, শুধু সেমিনার। তোকেও যেতে হবে না, চল তুই আমার সঙ্গে ফিরবি। জয়া দ্বিধায় পড়ল। সেমিনারটায় গেলে ভালোই হতো। এসব সেমিনারে অনেকের সঙ্গে যোগাযোগ হয়ে যায়, আর যোগাযোগ না রাখলে আজকালকার দুনিয়ায় কে কাকে পৌঁছে। তাছাড়া মডার্ন ইউরোপিয়ান ট্রেন্ডগুলো সম্পর্কেও। যাবি কি যাবি না ভাবছিস, তাই তো? যেতে হবে না, চল তোদের বাড়িতেই যাই। অনেকদিন বাবলুর সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া হয়নি। মন খুঁতখুত করলেও নিখিলের সঙ্গে বেরিয়ে এলো জয়া। বাড়িই ফিরবে। একাডেমির উল্টো দিকের মাঠে মেলা শুরু হয়েছে। মেলার রঙিন আলোয় সদ্যনামা অন্ধকার বর্ণময়। রবীন্দ্র সদনের সামনে এসে দাঁড়ালো দুজনে, ট্যাক্সি ধরবে। রবীন্দ্র সদনের মেইন গেটে 3টে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তাদেরই একজন ঘুরে ঘুরে দেখছে জয়াকে। জয়ার প্রথমটা একটু অস্বস্তি হলো। লোকটা জয়ার দিকেই এগিয়ে আসছে পায়ে পায়ে। পরনে ধুতি শার্ট, চোখে চশমা, লম্বাটে মুখ, তোবড়ানো ভাঙা গাল, ভীষণ চেনা চেনা যেন। কি খবর তোমার? কেমন আছো? গলাটা শুনেই জয়া চিনতে পেরেছে প্রবীর, সুবীরের দাদা। সুবীরের থেকে কতই বা বড়, বেশি হলে বছর 4। এর মধ্যেই কি চেহারা ভেঙেছে। 50-এ পৌঁছানোর আগেই 70-এ বুড়ো যেন। নিখিলের থেকে একটু তফাতে সরে গেল জয়া। আপনি কেমন আছেন? এই কেটে যাচ্ছে। বাবা মা বলতে গিয়েও জয়া থমকে গেল। সুবীরের বাবা মাকে কি এখন আর বাবা মা সম্বোধন করা যায়? তা তোমার নাম তো খুব দেখি আজকাল কাগজে। সব সময় আমার চোখে না পড়লেও শুভর বৌদি তো ঠিক খুঁজে খুঁজে বার করে।
সুবীরের নামটাতেই আড়ষ্টতা এসে গেল জয়ার। প্রবীর লক্ষ্য করল না, কথা বলেই চলেছে। যাকে আমাদের মেয়েটা কেমন আছে? অনেক বড় হয়ে গেছে, তাই না? এই নভেম্বরে তো 18 হয়ে গেল। 18 হয়ে গেল? বাবা, জানো জয়া, মাঝে মাঝে মেয়েটাকে বড় দেখতে ইচ্ছে করে। জয়ার খারাপ লাগলো। ঠাকুরদা, ঠাকুমা, জেঠু, জেঠি এদের সম্পর্কে আকর্ষণ দূরে থাক, ধারণা তৈরি করারও সুযোগ পেল না বৃষ্টি। এ ব্যাপারে জয়ারই বা কি করার ছিল? পরিস্থিতির কাছে মানুষ বড় অসহায়। একটুক্ষণ চুপ থেকে প্রবীর আবার কথা শুরু করেছে। শুভুর কাছে অবশ্য মাঝে মাঝেই বৃষ্টির খবর পাই। শুভু আজকাল প্রত্যেক মাসেই 2-1 করে যায় বাড়িতে। বাড়ির সবাই ভালো আছে তো? টুকাই বুকাই কোন ক্লাসে পড়ছে? টুকাই বুকাই? টুকাই তো এবার মাধ্যমিক দেবে গো, আর বুকাই 8-এ। মাঝে 1 বছর ফেল করলো তো। আমারই মতো মাথা হয়েছে দুটোর, জানো। তা তোমরা এখনো ওই বাড়িতেই, মানে দেশপ্রিয় পার্কে? তা তোমার ভাইয়ের খবর কি জয়া? সেই একই রকম, হুইল চেয়ার। এত বছর পর প্রবীরের সঙ্গে কথা বলতে জয়ের ভালো লাগছিল। শরীর বুড়িয়ে গেলেও মানুষটা এখনো সেই সাদামাটা ভালো মানুষ। সুবীরের সঙ্গে তুমুল গন্ডগোলের সময় একমাত্র এই লোকটাই জয়াকে বলেছিল, আমি জানি শুভুর সঙ্গে তোমার বনা খুব কঠিন। শুভুটা এত স্বার্থপর। বাবা মা যাই বলুক, তোমার ডিসিশন তুমি নেবে। শুভুর সঙ্গে থাকো তুমি, তোমার বাবা মাও তো থাকে না, আর আমার বাবা মাও না। জয়া একবার ভাবল একবার বাড়িতে যেতে বলবে কিনা প্রবীরকে, বৃষ্টির সঙ্গেও দেখা হয়ে যাবে। তারপরেই ভাবল, থাক, ছিঁড়ে যাওয়া সুতোতে নতুন করে গিঁট বাঁধার চেষ্টা করে লাভ নেই। জয়া অন্য কথায় গেল। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। আপনি কি এখানে থিয়েটার দেখতে? আরে না না, ওই বন্ধুরা রয়েছে, ওদের অফিস ক্লাবের ফাংশন, ওই একটু গান টান হবে আর কি। চলি, ওরা দাঁড়িয়ে আছে। তা তুমি কি এখন বাড়ির দিকে? হ্যাঁ। প্রবীর চলে যাওয়ার পর নিখিল এগিয়ে এলো, জয়াকে জিজ্ঞেস করল, ও কে রে? কথা শুনে মনে হচ্ছিল সুবীরের কেউ হয়। আগে দেখিসনি? সুবীরের দাদা। চেহারাটা এত বদলে গেছে আমিই চিনতে পারিনি। কি বলছিল? কি আর বলবে, ফর্মাল কথাবার্তা। মেয়ে কেমন আছে, সুবীর এখন মাঝে মধ্যে নাকি তার বাড়িতে যায়, এইসব আর কি। যাক, নবাবের মতি ফিরেছে তাহলে। নিজের বাড়ির কথা উঠলে যা মুখ বেঁকাতো। বাবা মা দাদা কেউ যেন মানুষই নয়। এরকমই বোধ হয় রে। আকাশ ছোঁয়ার নেশায় পেলে মানুষ মাটিকেই ভুলে যায়, আর একটু বয়স হয়ে গেলে সেই মাটিই আবার টানতে শুরু করে। হ্যাচকা টান। জয়ার গলায় আচমকা দার্শনিক সুর। এ সময়ই একটা ফাঁকা ট্যাক্সি দেখে নিখিল দৌড়ল। ট্যাক্সিতে উঠে কিছু দূরে যেতে যেতেই বারবার তাকাচ্ছে ঘড়ির দিকে। জয়া ভুরু তুলল। তুইও আজকাল ঘড়ি দেখছিস, তাও সন্ধে 6টায়? আরে সাধে কি দেখছি? তোর মতন তো আর আমার মুক্ত জীবন নয়। তোর বাড়ি যাব বলে তোকে তো সেমিনার থেকে ভাগিয়ে আনলাম। এদিকে বউ টাইম লিমিট করে দিয়েছে, 8টার মধ্যে বাড়ি না ঢুকলে ক্যানভাসে ছুরি চালিয়ে দেবে। বেশ করবে, তুমিও আরতিকে কিছু কম নেগলেক্ট করো না। শি হ্যাজ দ্য রাইট টু ডিমান্ড ইউর কোম্পানি। হ্যাঁ, ওইসব বলে বলেই তো তোরা ওর মাথাটা একেবারে বিগড়ে দিয়েছিস। এলগিন রোডের মোড়ে ট্রাফিক সিগন্যালে থেমেছে ট্যাক্সি। শীতের সন্ধ্যা বেশ গাঢ় হয়ে এসেছে। জয়া ভালো করে গায়ে চাদর জড়িয়ে নিল। ডিসেম্বর পড়তেই এই শীত এবার জাঁকিয়ে পড়বে মনে হচ্ছে। হ্যাঁ, ফুল স্লিভগুলো বার করে ফেলতে হবে। পরশু ফিরোজ এসেছিল। আর্টিস্ট কলোনির ব্যাপারে সেন্ট্রাল থেকে কি একটা গ্রান্ট ফান্ডের চেষ্টা করছে। ওর কোন রিলেটিভ আছে দিল্লিতে, ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান, তার থ্রু দিয়েই। হ্যাঁ, ওর যত সব বড় বড় ব্যাপার, বাপের পয়সা আছে, নিজেও প্রচুর ঘাত ঘোঁত জানে। খালি ওর লাইফটাই কেমন হয়ে গেল, বাউন্ডুলে। বাউন্ডুলে না আরো কিছু, যাতে মাতাল তালে ঠিক, যথেষ্ট হিসেবি।
দেখ না, 4-6 মাসের মধ্যে ঠিক 4 দিক ম্যানেজ করে ফেলবে। ওর এখন যা নাম ডাক। আমাকেও বলেছিল ওর সঙ্গে জয়েন করার জন্য। খবরদার, একদম ওর মধ্যে যাস না। এখন ওর রিসেন্ট সঙ্গিনী কি হয়েছে জানিস তো? না তো, কে? কিছুই তো খবর রাখিস না। তোদের ওই দেবযানী। যা, বিশ্বাস হচ্ছে না? একটা কথা মনে রাখিস, তোদের ওই দেবযানী পারে না এমন কোনো কাজ নেই। জয়ার মুখে তবু অবিশ্বাস। নিখিল দেবযানীকে একদমই সহ্য করতে পারত না। কলেজে পড়ার সময় মধুশ্রী বলে একটি মেয়ের উপর একটু দুর্বলতা ছিল নিখিলের, একেবারে প্লেটোনিক স্তরের। তাই নিয়ে জয়ারাও খুব খ্যাপাতো নিখিলকে। একদিন জয়ার বাড়ির আড্ডাতে উঠেছিল কথাটা। দেবযানী সেখান থেকেই শুনে কথায় কথায় গল্প করে এসেছিল আরতিকে। ব্যাস, আর যায় কোথায়। নিখিলের সঙ্গে সে সময় কি যে সাংঘাতিক ঝগড়াঝাটি হয়েছিল আরতির, দাম্পত্য সম্পর্ক ভাঙে ভাঙে। তারপর থেকেই আরতি অত্যন্ত সন্দেহবাতিগ্রস্ত হয়ে পড়ে। জয়াও আরতির লিস্টের বাইরে ছিল না। জয়া অবশ্য গায়ে মাখেনি। এরকম তো হতেই পারে। মানুষ কখন কাকে ভালোবাসবে, কখন কাকে সন্দেহ করবে, তার তো কোনো বাঁধা ধরা নিয়ম নেই। মনটাকে অত বশে রাখাও যায় না। যদি যেতই, তবে কেন এখনো সুবীরের বিভিন্ন অনুষঙ্গ মনে পড়ে যায় তার, 11 বছর পরেও। বাড়িতে ঢুকে জয়া সুধাকে বলল, তাড়াতাড়ি একটু কফি করে ফেলতো, আর নিখিলদাকে কিছু খাবার করে দে। জয়ার কথা শুনে সুধা রান্নাঘরের দিকে চলে যাচ্ছিল। কি মনে হতে আবার ডাকলো জয়া, সুধা, বৃষ্টি ফিরেছে? না, মানে আজ ফিরতে দেরি হবে বলেছে। নিখিল বাবলুর ঘরে গিয়ে গল্প জুড়ে দিয়েছে। বাবলু নিখিলকে খুব পছন্দ করে। আরেকজনকেও তার পছন্দের ছিল, সুবীর। তবে পছন্দ করে বলে যে মতে মেলে তা নয়। নিখিল বাবলু এক জায়গায় হলেই কিছুক্ষণ পর তর্ক শুরু হয়ে যায়। দুজনেই পাগলের মতন চেঁচাতে থাকে, বিশেষত রাজনীতির প্রসঙ্গ এলে। জয়া পারতপক্ষে তাদের আলোচনায় যোগ দেয় না। ইরাক কুয়েত দখল করে ভালো করেছে কিনা, রাষ্ট্রসংঘে ঠিক ঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা ইত্যাদি প্রসঙ্গে জয়ার উৎসাহ নিখিল বাবলুর থেকে অনেক কম। কফি খেয়ে জয়া যখন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো, তখনও তুমুল তর্ক চলছে দুজনের। ঘরে গিয়ে মুখে ক্রিম টিম মাখলো, তখনও চলেছে তর্ক। টিভিতে বাংলা খবর শেষ হয়ে এলো, তখনও। জয়া বাবলুর ঘরে এলো। সঙ্গে সঙ্গে নিখিল বাবলু দুজনে মিলেই সাক্ষী মানতে শুরু করেছে জয়াকে, যেন জয়ার মতামতের উপর নির্ভর করছে আমেরিকা ইরাকে সৈন্য পাঠাবে কি পাঠাবে না, অথবা চন্দ্রশেখর সরকারের গদির অবস্থা কি হবে। নিখিল, তোকে না আরতি তাড়াতাড়ি ফিরতে বলেছে? নিখিলকে অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো। তর্কের মাঝখান থেকে উঠে যেতে হলে কেমন পরাজিত পরাজিত লাগে নিজেকে। প্যাসেজে এসে জুতো পড়ছে। বৃষ্টি ফেরেনি এখনো? তাই তো দেখছি, খুব বন্ধু বান্ধব বেড়েছে আজকাল। আবার বলছিল নেতারহাট বেড়াতে যাবে বন্ধুদের সঙ্গে। সারাক্ষণ ডানা মেলে উঠছে। সে তো হবেই, নতুন কলেজে ঢুকেছে, একটু তো পাখা গজাবেই। নিখিলের কথাটা শুনে জয়া ভাবল, শুধু কি পাখ না, কলজেও বেড়েছে। নইলে ওভাবে মেয়ে তার মুখের ওপর পা দোলায়। আজ প্রবীরের সঙ্গে দেখা হয়ে যাওয়াটা আকস্মিক হলেও পুরোপুরি আকস্মিক বলে মনে হচ্ছে না জয়ার। এমন তো বহু সময়ই ঘটেছে। যে লোকের সম্পর্কে ভাবছে সে অথবা তার ঘনিষ্ঠ কেউ তার পরেই হাজির হয়েছে বাড়িতে। এই তো পরশু বিকেলে কয়েকটা ছবির ফ্রেমের ব্যাপারে শ্যামা দাসের কাছে যাবে ভাবছিল। তার খানিক পরেই পার্ক স্ট্রিটের মোড়ে দেখা হয়ে গেল শ্যামা দাসের বউয়ের সঙ্গে, প্রায় 2-3 বছর পর। কোন ঘটনাটা যে ঠিক আকস্মিক সেটার বোধহয় সঠিক সংজ্ঞাও হয় না। তবে প্রবীরের সঙ্গে কথা বলতে বলতে অত ইমোশনাল হয়ে পড়াটাও কোনো কাজের কথা হয়নি। এই বয়সে জোলো আবেগ, আবেগের দিন কবেই পিছনে ফেলে এসেছে জয়া। প্রবীরের কোন কথাতে সে দুর্বল হয়ে পড়েছিল? সুবীরের প্রসঙ্গে, না বৃষ্টির? বৃষ্টির কথা মনে পড়তেই জয়া সুধাকে ডাকল। আজ কেন দেরি হবে? বৃষ্টি কিছু বলে গেছে? বাবলু হুইল চেয়ারে নিজস্ব বাথরুমে যাচ্ছিল। বাবলু সুবিধে মতন প্রিয়তোষ কমোড বেসিনের ব্যবস্থা করে নতুন বাথরুম তৈরি করে দিয়েছিল। জয়ার ঘরের সামনে হুইল চেয়ার থামালো বাবলু।
শুধু আজ কেন, রোজই তো বৃষ্টি দেরি করে বাড়ি ফেরে। তুই নিজে সন্ধেবেলা বাড়ি থাকিস না, তাই জানিস না। অন্য সময় হলে পাত্তা দিত না, এখন বাবলুর কথাটা জয়ার গায়ে লেগে গেল। সন্ধে থাকি না মানে? আমি কি আড্ডা মেরে বেড়াই? আড্ডা মারো কি করো সেটা তুমিই জানো। যা ফ্যাক্ট আমি তাই বলছি। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি সন্ধেবেলা ফিরছে না, এটাও ফ্যাক্ট। তুই থাকিস না, খবর রাখিস না, সেটাও। তোরা তো থাকিস, তোরা জিজ্ঞেস করতে পারিস না? বাবলু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না, হুইল চেয়ার ঠেলে এগিয়ে গেল। সুধা তখনও জয়ার সামনে দাঁড়িয়ে। জয়া এবার তার দিকে ফিরল। হাঁ করে দেখছিস কি? সারাদিন তেতে পুড়ে মুখে রক্ত তুলে খেটে এসে আমাকেই যদি সব খবর রাখতে হয়, তোরা বাড়িতে আছিস কি জন্য? সুধাকে কথাগুলো বলতে বলতেই জয়ার চোখ পড়েছে টেবিলের ফুলদানির দিকে। ওটা পরশুর ফুল না? ওটা বদলানোরও সময় পাওনি? গাছগুলোকে রোদ খাওয়ানো হচ্ছে নাকি সেটারও সময় পাও না? সুধা জানে এটা তার দিদির রাগের সময়। দিদির সমস্ত বাহারি গাছেদের মাপা রোদ চাই, মাপা ছায়া, না হলেই সুখী গাছ সব শুকিয়ে মরে যাবে। এ সময় দিদিকে কোনো কথা বোঝানোও যাবে না। সুধা ঘাড় নিচু করে চুপচাপ হজম করল বকুনিগুলো। জয়া সশব্দে মেয়ের ঘরের দরজা খুলল। সঙ্গে সঙ্গে উৎকট কড়া গন্ধ নাকে এসে ঝাপটা মেরেছে। চমকে উঠল জয়া। বৃষ্টি কি আজকাল সিগারেট খাচ্ছে নাকি? পোড়া তামাকের গন্ধ না বদ্ধ ঘরের ব্যবসা গন্ধ? ঘরে যথারীতি বিশ্রীভাবে জামা কাপড় জিনিসপত্র ছড়ানো। পোস্টারহীন ঘরটাকে কি কুৎসিত লাগছে। কোনো জিনিসে মেয়েটার এতটুকু যত্ন আত্মি নেই। হয়তো যা প্রয়োজন তার থেকে বেশি পেয়ে এসেছে বলেই। ছোটবেলা থেকেই ওর চাওয়াগুলোকে আরো সংযত করা উচিত ছিল। না দিয়েই বা কি উপায় ছিল? সব সময় মনে রাখতে হতো মেয়েটার বাবা যেন কিছুতেই জিততে না পারে। বাবা মাও যতদিন বেঁচে ছিল ততদিন তারাও চুটিয়ে আদর দিয়ে গেছে নাতনিকে। আমি মেয়ের জন্য সময় দিতে পারতামই বা কতটুকু। কিন্তু নিজের আঁকা ছাড়া আর যা খাটাখাটনি করেছি সে তো সবই এই সংসারের জন্য, বৃষ্টির জন্যই। না হলে এ বাড়িতে আসার পর আমার কি দরকার ছিল আঁকার স্কুলে পার্ট টাইম মাস্টারি নেওয়ার? না হলে বড় লোকেদের ছেলে মেয়েদের শৌখিন আঁকা শেখার টিউশনি ধরার? উদয় অস্ত দোকান, বাড়ি সাজানোর পরিশ্রম। আর্ট কলেজের চাকরিটা পেয়ে তো আমি বেঁচে গেছি। এরপরও জয়ার পরিশ্রম কমেছে কোথায়? তার ছবি যাতে মোটামুটি বিক্রি হয়, একটা নিশ্চিন্ত রোজগার থাকে, আর্ট ডিলাররা যাতে মাথায় হাত বোলাতে না পারে, তার জন্য পরিশ্রম ছোটাছুটি তো করতেই হয়। যার জন্য এত পরিশ্রম, এত চিন্তা ভাবনা, সেই মেয়েও যেন কেমন দূরের হয়ে গেছে আজকাল। জয়ার বুক নিংড়ে দীর্ঘশ্বাস গড়িয়ে এলো। সে নিজেও তো মেয়েকে আর সেভাবে কাছে ডাকতে পারে না। কেমন যেন বাঁধো বাঁধো ঠেকে। দীর্ঘদিনের অনভ্যাস নিকটতম সম্পর্কেও মরচে ধরিয়ে দেয়। আবার সেদিনের দৃশ্যটা জয়ার মনে পড়ে গেল। মেয়ে তাকে দেখেও কানে ওয়াকম্যান লাগিয়ে পা নাচাচ্ছে। জয়া মেয়ের ঘর থেকে বেরিয়ে এলো। বাবলুও তো একটু নজর রাখতে পারে। সারা দিন নিজের ঘরে শামুকের মতো গুটিয়ে আছে নিজের খোলে। কেবল কোনো কারণে আঁতে ঘা লাগলেই থাক, যে যেভাবে খুশি থাকতে চায়। কে কবে আমার কথা ভেবেছে? সুবীর চেয়েছিল আমার সময়, আমার শরীর, আমার অখণ্ড মনোযোগ। তার চাহিদা মতো সব জুগিয়ে যেতে পারলে সম্পর্কটাই ভাঙতো না হয়তো। পরগাছার মতো কেটে যেত জীবনটা। একা ওই মানুষটাকে দোষ দিয়েই বা কি লাভ? বাবা মা ভাই বৃষ্টি সবাইকে নিয়েই তো আমার জীবন। তারা কতটুকু ভেবেছে আমার জন্য? চলে আসার পরেও তো বাবা মা মুখের ঘুমোট আস্তরণ দিয়ে সব সময় বলতে চাইতো, জয়া ফিরে যা, জয়া ফিরে যা। অন্তত বৃষ্টির মুখ চেয়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে অনুভব করার চেষ্টাও করেনি মেয়ে তার নিজের হাতে গড়া সংসার ফেলে চলে এসেছে কত যন্ত্রণায়। একটা জলপ্রপাত তুষারের স্তূপ হয়ে জমে গেছে বুকে। সবাই পর, সবাই। জয়া দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। সুধা ডাকলো পিছন থেকে, দিদি খেয়ে যাবে না তুমি? স্টুডিওতে দিয়ে যাস। বৃষ্টি এলে তোমাকে ডাকবো। জয়া পলকের জন্য দাঁড়ালো, তারপর আবার উঠতে শুরু করেছে। না থাক, আমরা একবার নেতারহাট গিয়েছিলাম, তোর মনে আছে বৃষ্টি?
পরশু রাত্রে খেতে বসে কোনো প্রস্তুতি ছাড়াই বলে উঠেছিল জয়া। ডাইনিং টেবিলে মোমবাতির আলোয় বৃষ্টি মার মুখটা দেখতে পায়নি ভালো করে। আজকাল শীতকালেও এত লোডশেডিং হয়? বৃষ্টির মন পলকের জন্য ভিজে গিয়েছিল। পরক্ষণেই ভুল ভেঙেছে। জয়া নিজের কথার পিঠেই কথা চাপিয়ে দিয়েছে। শুধু আড্ডা আর বন্ধু বান্ধব নিয়ে জীবন কাটবে না বৃষ্টি। কোন কলেজে পড়া মেয়ে এত রাত অবধি রাস্তায় রাস্তায় ঘোরে? এবারে সব কমাও। সেই শাসন, শুধুই শাসন। আবহমান কাল থেকে শুধু তো শাসনটুকুই আছে। শাসন তো করে সব বাবা মাই। স্থান কাল পাত্র ভেদে সেই শাসনের অর্থ পাল্টে যায়। রাঁচি বাসস্ট্যান্ডে সব বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে মার কথাগুলো মনে পড়তেই একটা অসহ্য খারাপ লাগায় মেজাজ তেতো হয়ে গেল বৃষ্টির। ওদিকে সুদেষ্ণা এক টানা গজগজ করে চলেছে। এইসব ধ্যারে বাসে যেতে হবে? এখনই তো ছাদে লোক উঠতে আরম্ভ করেছে। টানা 6 ঘন্টা মুরগি ঠাসা অবস্থায়। এই অঞ্জন, এইভাবে যেতে হবে নাকি? হ্যাঁ, তবে না তো কি, তোর জন্য এখানে আলাদা গাড়ি থাকবে ভেবেছিলি নাকি? স্কুলে থাকতে কখনো বন্ধুদের সঙ্গে এক্সকারশনে যাসনি নাকি? সেখানেও তোদের বাড়ির গাড়ি যেত। তোরা ওইভাবে নিচ্ছিস কেন? এই বৃষ্টি, ট্যুরের তো একটা অ্যালটমেন্ট আছে। যদি কিছু এক্সট্রা লাগে আমি দিয়ে দিচ্ছি। স্যারের কাছে গিয়ে বল না একটা জিপ টিপ ভাড়া করতে। এখানকার লোকগুলোর গায়ে কি বোটকা গন্ধ, কেমন সব চোয়ারে চাষারের টাইপ। মানে এদের সঙ্গে যেতে তোর ঘৃণা করছে, তাই তো? কিন্তু আনফর্চুনেটলি এরাই দেশের 80%। যাওয়ার হলে সবাইকার সঙ্গে চল, নয়তো দেখ যদি ফেরার টিকিট পাস। বিক্রম হঠাৎ এরকম করে কথা বলায় সুদেষ্ণা করুণ চোখে বৃষ্টির দিকেই তাকালো। দেবাদিত্য, মীনাক্ষী, তৃষিতা সকলেই চুপ। বৃষ্টি জানে না এরকম পরিস্থিতিতে কি করতে হয়। তবে লোকাল লোকেদের সঙ্গে যেতে তার মোটেই আপত্তি নেই। কলকাতার বাসে ট্রামের যাত্রীর থেকে কি আর খারাপ হবে এখানকার লোকজন? বিক্রমের খোঁচাটা তবু ভালো লাগলো না তার, তাই বলে উঠল, তোর এই ফাঁকা বুলিগুলো বন্ধ করতো। সুদেষ্ণার অসুবিধা হচ্ছে বলে একটা প্রপোজাল দিয়েছে। এ নিয়ে তুই আর রঞ্জন ফালতু বকুনি শুরু করলি কেন? বকুনির কি আছে? যা বিশ্বাস করি তাই বলছি। কি বিশ্বাস করিস রে অঞ্জন? ও তোরা বুঝবি না। দিনরাত তো নিজেদের নিয়েই পড়ে আছিস। কামিজের কাটিং কিরকম হবে, কোথায় রাজস্থানি দুল পাওয়া যায়, কোথায় গুজরাটি নাকছাবি, চাইনিজ খাবার পার্ক স্ট্রিটে ভালো না ট্যাংরায়, এর বাইরে চিন্তা করিস কোনো সময়? কিরে বিক্রম, আমি ঠিক বলছি তো? এক্স্যাক্টলি। এরা জানেই না যে ওদের এই জগতের বাইরেও একটা দেশ আছে যেখানে কোটি কোটি মানুষ হাড় ভাঙা খেটেও একবেলার পেটের ভাত জোগাড় করতে পারে। সব সময় বিক্রম আর অঞ্জনের মুখে বিপ্লবের ফুলঝুরি ছুটছে। বৃষ্টির রাগ হয়ে গেল। বিক্রমকে জিজ্ঞাসা করল, বিক্রম, তোর শার্টটার দাম কত রে? কেন? এমনি বল না। জিন্সটাও মনে হচ্ছে ফরেন। হ্যাঁ, এটা আমার কাকা পাঠিয়েছে কানাডা থেকে। ওমা, তোর কাকা কি কানাডাতেই সেটেলড? সো হোয়াট? তুই স্যাটে বসেছিলি না? আচ্ছা, স্যাট দিয়ে ইন্ডিয়ার কোন কোন গ্রামে পড়তে যায় রে ছেলেমেয়েরা? বিক্রম এতক্ষণে বৃষ্টির ব্যঙ্গ ধরতে পেরেছে। তৃষিতাও মজা পেয়ে এগিয়ে এলো। তুই বিক্রমদের ঠাট্টা করছিস বৃষ্টি? দেখিসনি কিছুদিন আগে অঞ্জন কিরকম দাঁড়িয়ে রেখেছিল? এই অঞ্জন, ওটা কার প্যাটার্ন ছিল রে? লেনিন না হো চি মিন? তৃষিতার কথায় অঞ্জন অল্প থতমত খেয়ে গেল, কিন্তু তারপরেও হয়তো কিছু বলতো। কিন্তু তখনই শোনা গেল অন্য একটা বাসের সামনে থেকে শুভ চেঁচিয়ে সকলকে ডাকছে, এই তোরা এদিকে আয়, এই বাসটা আগে ছাড়বে। আমি সিটে খবরের কাগজ রেখে এসেছি। ওটা হেভি বোর হচ্ছে বুঝলি, তখন থেকে মাল কেনার ধান্দা করে যাচ্ছে। স্যারও কি কিছুতেই ছাড়বেন না, খালি বলছেন শুভ তুমি বেশ স্মার্ট আছো, তুমি সঙ্গে থাকলে আমি কনফিডেন্স পাই। ঠিক হয়েছে, একেবারে উচিত জব্দ। এই কথাগুলো বলতে বলতে দেবাদিত্য আর মীনাক্ষী আগে আগে হাঁটছে। ওদের সঙ্গে রয়েছে তৃষিতাও, হাতে হাতে নিজস্ব লাগেজ। অরিজিৎ বৃষ্টিকে বলল, ভালো ধরেছিলি দুটোকে। সব সময় ধান্দা চালাচ্ছে কি করে আমেরিকায় কেটে পড়বে। কিছু বললেই উল্টে জ্ঞান দিয়ে দেয়, বলে যাবো তো নলেজ গ্যাদার করতে। নলেজের আবার স্বদেশ বিদেশ কি? বাপ মার পকেটে বেশি গরম থাকলে বক্তৃতা দিয়ে ভিজে ঘাসেও আগুন ধরিয়ে দেওয়া যায়।
অরিজিতের মতন রামপড়ুয়ার মুখে এহেন কথাবার্তা বৃষ্টি আশা করতে পারেনি। বৃষ্টি একবার ঘড়ি দেখল, 8:20। এখনো ভোরের শীত লেগে রয়েছে রাঁচির বাতাসে। সূর্য যথেষ্ট চড়া, কিন্তু রোদ্দুরের তাপ এখনো পুরোপুরি ফুটে বেরোচ্ছে না। অরিজিতের কথায় ফিরোজ আঙ্কেলের সেদিনের চেঁচামেচি মনে পড়ল বৃষ্টির। মার 2-1 কলেজের বন্ধু পাকাপাকিভাবে প্যারিসে থেকে গেছে। তাদের ওপর কি রাগ ফিরোজ আঙ্কেলের। বিদেশে গিয়ে থাকতে চাস থাক, প্যারিসে নাইট ক্লাব আছে, 47 রকমের পাউরুটিও পাওয়া যায়, 200 রকমের মদ। তোর ইচ্ছে না হলে তুই ফিরিস না। তা বলে যদি কোনো পুঙ্গির পুত বলে যে শিল্পের আত্মা খুঁজতে আমি ভিকিরির দেশ ছেড়ে প্যারিসে গিয়ে পড়ে আছি, তবে সে বেটা মিথ্যুকেরও বেহদ্দ। ডোন্ট মাইন্ড ইয়ং লেডি, এই লোকগুলো না কিন্নর অথ। রেগে গেলে 2-1 দেশের গালাগাল বেরিয়ে যায় ফিরোজ আঙ্কেলের মুখ থেকে। বৃষ্টি আরেকটু তাতানোর চেষ্টা করেছিল। তাই তুমি এখানে আর্টিস্ট কলোনি করতে চাইছো? কারেক্ট। আমার কলোনিতে সব আর্টিস্ট স্বাধীনভাবে কাজ করবে। একটা কমিউনিটি লাইফ, যেখানে প্রত্যেকে প্রত্যেককে ফিল করছে, চিন্তা কমিউনিকেট করছে, ভাষা কমিউনিকেট করছে। আর নিউ ফর্ম অফ আর্ট মুভমেন্ট। ক্রিয়েটিভ আর্টের জগতে ইন্ডিভিজুয়ালের যেমন একটা মূল্য আছে, গোষ্ঠীবদ্ধতারও একটা মূল্য আছে। সেই জন্যই তো প্যারিসে। ওয়াই প্যারিস? ওয়াই নট ইন মাই সিটি? আমার কলোনিতে থাকবে ছোট ছোট অজস্র কটেজ, সেখানে হলুদ রোদ সঙ্গে সবুজের চালচিত্র। আমি দেখাতে চাই আমার শহরও কি পারে, যদি আমরা চাই। বৃষ্টির মনে হয় ফিরোজ আঙ্কেল কি ভীষণ ভালোবাসে কলকাতাকে, বোধহয় বৃষ্টির থেকেও অনেক বেশি। এসব ভাবতে ভাবতেই বাসে উঠে পিছনের সিটে চোখ চলে গেল বৃষ্টির। রণজয় আর পারভিন তন্ময় হয়ে গল্প করছে। অনেকক্ষণ থেমে আছে বাসটা। বৃষ্টি জানলা দিয়ে বাইরে তাকালো। আনমোনা চোখ একটা দোকানের দিকে পড়তেই কারেন্ট খেয়ে গেল শরীরে। দোকানটাকে সে চেনে। সাধারণ গঞ্জ মতো জায়গায় ওষুধের দোকান, ময়লা সাইনবোর্ড। বাস থেকে মনে হচ্ছে ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টির চোখ চঞ্চল। ওই তো দর্জির দোকানের সাইনবোর্ডে লেখা কুরু। চেনে চেনে, বৃষ্টি চেনে দোকানটা। বৃষ্টির চোখ ঝাপসা হয়ে যেতে লাগলো আস্তে আস্তে। সামনের ছবি মিলিয়ে গিয়ে যেন অন্য একটা দৃশ্যপট ফুটে উঠেছে ক্রমশ। কি দেখছে বৃষ্টি? রাঁচির কোনো এক বাসস্ট্যান্ডের ধারের একটা ওষুধের দোকান, একটা দর্জির দোকানের সাইনবোর্ডে লেখা কুরু। এসব বৃষ্টির চেনা লাগছে কেন? আজীবন কলকাতায় মানুষ বৃষ্টি এসব চিনবে কি করে? এসব দেখে বৃষ্টির চোখ ঝাপসাই বা হয়ে উঠছে কেন? কি মনে পড়ছে বৃষ্টির? শুনছেন কাঁচের দেওয়াল। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, বুলবুল মৌমি দত্ত, বৃষ্টি অধ্যায় সাহা, সুধা পায়েল ঘোষ, বাবলু স্পন্দন দাস, জয়া শ্রাবণী মুখার্জি, সুবীর শেখর দাস, ফিরোজ শুভায়ন রায়, নিখিল অর্ঘ্যমাল্য মাইতি, প্রবীর রূপান দাশগুপ্ত, সুদেশনা সুস্মিতা সর্দার, বিক্রম আর্যদেব চ্যাটার্জি, দেবাদিত্য ব্রতদীপ মুখার্জি, তৃষিতা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, শুভ বিকি দাস, মীনাক্ষী তৃষা দত্ত, অরিজিৎ সায়ন্তন ঘোষ এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। মির্চি নিবেদন গল্প গোল্ডমাইন।